এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি, উত্তরপ্রদেশের বরেলির ইজ্জতনগর নামের একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। ওই এরিয়াতে কিছুটা দূরে দূরে দুটো ফ্যামিলি ছিল। একটা ফ্যামিলি ছিল মামার, অন্য ফ্যামিলিটা ছিল ভাগ্নের। ভাগ্নের যখন বয়স 16 বছর, তখন মামার বিয়ে হয়েছিল। মামার স্ত্রী এসেছিল বাড়িতে। মামার স্ত্রীর বয়স তখন 25 বছর। 16 বছরের ভাগ্নে মামার বিয়ে হওয়ার পর বারবার মামা বাড়িতে যাওয়া আসা শুরু করে। এলাকার কোনো লোকজনের কিন্তু সন্দেহ হয়নি, কিন্তু একদিন মামা জানতে পেরেছিল যে তার ভাগ্নের সাথে তার স্ত্রীর একটা অবৈধ প্রেমের সম্পর্ক আছে, এমনকি তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও আছে। মামা খুব রেগে গেছিলেন, ভাগ্নেকে কড়া কথায় মানা করে দিয়েছিলেন যে আর এ বাড়িতে আসার দরকার নেই। এদিকে নিজের স্ত্রীকেও বুঝিয়েছিলেন যে এই সমস্ত ব্যাপার যদি বাইরের লোকজনেরা জানতে পারে তাহলে কিন্তু খুব অসম্মান হবে চারিদিকে। একদম এই ব্যাপারটাকে আর বাড়িয়ে নিয়ে যেও না। মামি নিজের হাজবেন্ডের কাছে কথা দিয়েছিল আর সে এই কাজ করবে না। তবে তারা কিন্তু এই কাজ বন্ধ করেনি। মামার চোখের আড়ালে তারা কোনো না কোনোভাবে মাঝে মধ্যে দেখা করত। তার আরও একটা বড় কারণ, মামা কিন্তু এই ব্যাপারটা কাউকে জানায়নি। এমনকি বাড়িতে দিদা দাদু মানে মামার মা বাবা ছিল, তাদেরকেও সে জানায়নি, অসম্মানজনক একটা কথা বলে। এদিকে ভাগ্নের বয়স যখন 18 বছর, মামি আর ভাগ্নে দুজনে মিলে ঠিক করে যে এইভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করতে আর ভালো লাগছে না, মামাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। 2004 সালে তারা দুজনে মিলে এই ঘটনাটা ঘটিয়েও ছিল গভীর রাতে, যখন মামা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল। তখন আগে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়, তারপরে ভাগ্নে আর মামি দুজনে মিলে মামাকে রাস্তা থেকে সরিয়ে দেয়। কিন্তু পরবর্তীকালে পুরো গ্রামের সামনে, পুরো এলাকার সামনে, সব রিলেটিভদের সামনে মামির আর ভাগ্নের মধ্যে যে সম্পর্ক সেটা সবাই জানতে পারে। 2004 সালেই দুজনের জেল হয়ে যায়। 2009 সালে তাদের দুজনকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল লোয়ার কোর্ট। 2011 সালে হাইকোর্টে ভাগ্নে একটা জামিনের জন্য আবেদন করেছিল। সেই জামিনের আবেদন মঞ্জুর হয়েছিল, তবে যে মামি কিন্তু আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে তখনও জেলেই ছিল। 2011-তে ওই ভাগনা বেরিয়ে এসেছিল জেল থেকে, আবারও নিজের সেই গ্রামে ফিরে এসেছিল। আসার পরে তার এবার খুব বিয়ে করার ইচ্ছা, কিন্তু তার এই যে অপরাধী ব্যাকগ্রাউন্ড, কেউ তাকে মেয়ে দিতে রাজি নয়। ওই গ্রামের পাশের গ্রামে তার নিজের কাকা রহিম আলী থাকত। রহিম আলীর মেয়ে সায়মা তার থেকে প্রায় 15 বছরের ছোট, কিন্তু সায়মার ওপরে এই ছেলেটার মানে ভাগ্নের, যার নাম ছিল বোরা বা আফসার আলীর নজর পড়েছিল নিজের খুড়তুতো বোনের দিকে। খুড়তুতো বোনের সাথে তার প্রেম হয়নি, তবে তার যেহেতু একটা বিয়ে করার ইচ্ছা আছে, সেই জন্য সে দিন রাত সেই মেয়েটা যখন যেখানে যেত তার পেছন পেছন যেত আর তাকে বলতো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার সাথে বিয়ে করো। পাড়ার লোকজনেরা সবাই আফসার আলীকে ভয় পায়, তার সাথে কোনো কথাই বলতে চায় না। সে কিছু বললেও চুপচাপ মেনে নেয় ভয়ে, কারণ সে অলরেডি একটা খুনের আসামি। কিন্তু বয়স কম সায়মা, তার পেছন পেছন ঘুরছে আফসার আলী। মুসলিম কমিউনিটির মধ্যে কাজিন ম্যারেজের একটা সিস্টেম ছিল, এখনও আছে, অনেকেই এই ব্যাপারটা করেও থাকে। তো যাই হোক, আফসার আলী এবার
নিজের কাকার বাড়িতে কাকিমার বাড়িতে গিয়ে বলে যে আমি বিয়ে করতে চাই তোমাদের মেয়ে সাইমাকে। তারা বলে দেয় যে না, আমরা একদম রাজি নয়, তোমার সাথে আমরা বিয়ে দিতে পারবো না। এবার আফসার আলী বারবার সাইমাকে রিকোয়েস্ট করে। সাইমার পেছন পেছন সারাক্ষণ ঘুরে বেড়ায় আফসার আলী। সাইমার বয়স খুব কম, তারও মনে মনে আফসার আলীকে ভালো লাগতে শুরু হয়েছে। সে এবার বাড়ির লোকজনের অমতেই আফসার আলীর সাথে বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পর সে এবার আফসার আলীর বাড়িতে গিয়ে সংসার শুরু করেছে। বাড়ির লোকজন কিন্তু তার সাথে আর কথা বলে না, তার ওপর রেগে গেছে। 2017-তে বিয়ে হয়েছিল। 2018-তে তাদের একটা ছেলে হয়, ফ্যাজ আহমদ তার নাম রাখা হয়। 2021-এ তার একটা মেয়ে হয়, নাম রাখা হয় আয়েশা। ততদিনে কিন্তু আফসার আলী আরও অনেক অনেক খারাপ হয়ে গেছে। খারাপ বলতে সে প্রতিদিন নেশা করা শুরু করেছে, জুয়া খেলে, নিয়মিত বউকে মারধর করে। বউ কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারে না, কারণ সে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। বাপের বাড়ি গিয়েও সে কিন্তু কিচ্ছু জানাতে পারে না। এই সঙ্গে এটাও বলে রাখি, আফসার আলী কিন্তু এখন ই রিক্সা, যেটাকে আমরা টোটো, টুকটুক ইত্যাদি অনেক রকম নামে জানি, সেটা চালানো শুরু করেছে। যা টাকা রোজগার করে বেশিরভাগটা সে নেশা করে, জুয়া খেলে নষ্ট করে। 2022 সালে আফসারের স্ত্রী সাইমা থানায় গেছিল, হাজব্যান্ডের নামে কমপ্লেন করেছিল যে প্রত্যেক দিন আমার হাজব্যান্ড আমার উপর হাত তোলে, আমার যাওয়ার কোথাও জায়গা নেই, তো পুলিশ যেন একটু হেল্প করে তাকে। সে এইভাবে আর থাকতে পারছে না। পুলিশ কিন্তু ব্যাপারটাকে একদম সিরিয়াসলি নেয়নি। আফসারকে থানায় ডেকে একবার বুঝিয়ে সুঝিয়ে ছেড়ে দিয়েছিল। এইভাবেই কিন্তু অশান্তির মধ্যে তাদের জীবন কাটছিল। আফসার আলীর ইনকামও খুব কম, ই রিক্সা চালিয়ে খুব বেশি ইনকাম করতে পারে না, যেটুকু হয় সে নেশায় আর জুয়াতে নষ্ট করে ফেলে। 2026 সালের 14 মার্চ খুব মারধর করছিল আফসার নিজের স্ত্রীকে। প্রতিবেশীরা আওয়াজ পেয়ে খবর দিয়েছিল সাইমার মা আসমাকে, আফসারের শাশুড়িকে। সে ছুটতে ছুটতে এসেছিল জামাইয়ের বাড়িতে, এসে বলেছিল আমার মেয়ে সবার অমতে তোমার সঙ্গ দিয়েছিল, তোমার সাথে বিয়ে করেছিল, সেই ব্যাপারটাকেও তোমার কিন্তু সম্মান দেওয়া উচিত ছিল। প্রত্যেক দিন এইভাবে আমার মেয়েকে মারধর করো, সে তো একদিন মরেই যাবে। এই কথা বলে মহিলা জামাইকে যখন বকাবকি করছিলেন, এই জামাই রাগের মাথায় নিজের শাশুড়ির গালে বেশ কয়েক চড় মারে। এতদিন কিন্তু শুধু সে ঝগড়া করত, গালাগালি দিত, এই পর্যন্ত শাশুড়ির গায়ে হাত তোলেনি। এই ব্যাপারটা যখন সে করেছিল, শাশুড়ি খুব রেগে যায়, নিজের মেয়েকে আর তার বাচ্চাদেরকে বলে যে চলো, আর এখানে থাকার একদম দরকার নেই, বাড়ি চলো। তারা চলে যায় নিজেদের বাড়ি। গিয়ে নেক্সট ডে আবার আফসারের বউ সাইমা পুলিশ স্টেশনে গিয়ে তার নামে কমপ্লেন করে। পুলিশ নেক্সট ডে আসে, আসার পরে বলে যে স্বামী স্ত্রীর ব্যাপার একটু মিটিয়ে নাও, আর স্বামীকে বলে যে স্ত্রী কিছুদিন বাপের বাড়িতে থেকে আসুক, মন ভালো হলে আবার সব ঠিক হয়ে যাবে। পুলিশ কিন্তু এবারেও ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। শুধু আফসারের বাড়িতে যে জামা কাপড়গুলো ছিল সাইমার আর সাইমার বাচ্চাদের, সেগুলোকে পুলিশ দাঁড়িয়ে থেকে বের করে সাইমাকে দিয়েছিল, যাতে সাইমা ওগুলো বাপের বাড়িতে থাকাকালীন ব্যবহার করতে পারে, কারণ আফসার সেগুলোকে বের করে নিয়ে যেতে দিচ্ছিল না। 18 মার্চ 2026 সমতা পার্টির একজন প্রভাবশালী নেতা, ওই এরিয়াতেই যার বাড়ি, নাম রাশিদ খান, তার কাছে গেছিল আফসার খান। গিয়ে বলেছিল আমার স্ত্রী রাগ করে চলে গেছে বাপের বাড়ি, বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে গেছে, ঈদ এসে গেছে, মাত্র কয়েকদিন বাকি, আপনি দুই পক্ষের মধ্যে একটু বসে সেটেলমেন্ট করিয়ে দিন, আমি আর কোনো দিন কখনো স্ত্রীর গায়ে হাত তুলব না, কোনো ঝামেলা করব না। সেই লিডার রাশিদ খান বলেছিলেন যে না, আমি মধ্যস্থতা করে কিচ্ছু করতে পারবো না, কারণ এর আগেও তোমাকে দুবার বসিয়ে সব ঠিকঠাক করে দিয়েছিলাম, কিন্তু তুমি আবারও
অশান্তি করেছো। এবারে কিন্তু আফসার বলে যে না, আর কোনো দিন আমি অশান্তি করব না, এইবার শেষবারের জন্য আপনি হেল্প করে দিন। সমতা পার্টির ওই লিডার রাশিদ খান ফোন কলে কথা বলেছিলেন আফসারের শাশুড়ি আসমার সাথে। আসমা বলেছিল যে আপনি এখানকার সবার গার্জেন, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি শেষবার আরও একবার মেয়েকে ওর বাড়ি পাঠিয়ে দেখব। ভদ্রলোক বলেন যে আমার বাড়িতে সবাই চলে এসো, একটা পঞ্চায়েতের আয়োজন হয়েছে, এখানকার গণ্যমান্য মানুষদের আমি ডেকেছি, সবাই একসাথে বসে তার সাথে কথা বলে কাগজপত্র রেডি করে, যাতে সে আর কোনো রকম উল্টোপাল্টা ব্যবহার তোমার মেয়ের সাথে না করতে পারে, সেই রকম একটা ব্যবস্থা করে এবারে সাইমাকে ওর কাছে পাঠাবো। ভদ্রমহিলা রাজি হয়েছিল সেই দিনই, 18 মার্চ 2026, আধ ঘন্টার মধ্যে সবাইকে চলে আসতে বলা হয়েছিল। সাইমা সঙ্গে সাইমার মা আসমা, সাইমার ছোট ভাই আদিল আর একজন আত্মীয় বাবলু, মোট 4 জন ওখানে বসে আলোচনা করার জন্য চলে এসেছিল। আধ ঘন্টা সবাই বসে ওয়েট করছিল। সেখানে গ্রামের আরও কিছু গণ্যমান্য মানুষজনেরা ছিল। আধ ঘন্টা ওয়েট করার পরে সেখানে আফসার আলী বিড়ি খেতে খেতে এসে ঢুকেছিল। সব লোকজনেরা বিরক্ত হয়েছিল। তারা বলেছিল এখন রমজান মাস, সবাই উপোস করে আছে, সবাই রোজা করছে, তো তুমি এইভাবে বিড়ি খেতে খেতে কেন এলে? তখন আফসার আলী সবাইকে সরি বলে বিড়িটা ফেলে দিয়েছিল। কিছুক্ষণ পরেই আবার সে আরও একটা বিড়ি ধরিয়েছিল। তখন সাইমার ভাই বা তার শালা 20 বছর বয়সী আদিল ভীষণ রেগে বলেছিল যে তুমি এত গণ্যমান্য মানুষদের সামনে বসে এই যেমন আচরণ করছো, তাতেই বোঝা যাচ্ছে যে তুমি আমার দিদির সাথে নিজের বাড়িতে কি করো। তুমি কিছুক্ষণের জন্যেই কারোর কথা মানতে পারছো না, এরকম অভদ্রভাবে চলছো। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে আদিল নিজের দিদির হাজব্যান্ড আফসার আলীর দিকে নিজের পায়ের চটিটা ছুঁড়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আফসার আলী সেও রেগে গিয়ে নিজের পায়ের জুতো তার দিকে ছুঁড়েছিল। তখন পঞ্চায়েতের যে গণ্যমান্য ব্যক্তিরা ওখানে মিটিং করার জন্য হাজির হয়েছিলেন, তারা বলে যে তোমরা দুজনেই যখন এরকম ঝগড়া করে মীমাংসা করতে চাও, তাহলে তোমরা আবার আমাদের সবাইকে এখানে ডেকেছো কেন? এই রকমভাবে কথা কাটাকাটি চলছে। তখন হঠাৎ করে আফসার আলী বিড়ি ফেলে দিয়ে নিজের পিঠে জামার তলায় রাখা একটা ধারালো ছোরা বের করে সোজা ছুটে চলে গেছিল শাশুড়ির দিকে। শাশুড়ির পেটে দুবার আঘাত করেছিল। কেউ কিছু বুঝতে পারার আগে শালাকে আঘাত করেছিল একবার, আবারও নিজের স্ত্রীকে একই রকমভাবে আঘাত করেছিল। 3 জন আহত হয়ে নিচে পড়ে গেছিল। বাকিদেরকে বলেছিল যদি আবার আমাকে ধরার চেষ্টা করো তাহলে কিন্তু সেমভাবে তোমাদের একই পরিণতি হবে। কেউ কিচ্ছু বলেনি, সবাই সাইড হয়ে দাঁড়িয়েছিল। সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এবার পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। স্থানীয় লোকজনেরা একটা ভালো বেসরকারি হসপিটালে 3 জনকে নিয়ে যায়। নিয়ে যাওয়া হলে সেখান থেকে জানানো হয় মা আর ছেলে মারা গেছে, তবে আফসারের স্ত্রী সাইমা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আইসিইউতে আছে। নেক্সট ডে 17 মার্চ একদম আর্লি মর্নিং 6:30টার সময় লোকেশন ট্রেস করে পুলিশ গিয়ে পৌঁছেছিল আফসার আলীর কাছে। পুলিশ এনকাউন্টার করে আফসার আলীকে শেষ করেছিল। আফসার আলীকে শেষ করার পর এলাকার সব লোকজন বা আফসার আলীর আত্মীয়রা সবাই খুশি হয়েছে, কারণ সবাই চাইছিল সে যে ঘটনাটা ঘটিয়েছে তার যেন তৎক্ষণাৎ ফল তাকে দেওয়া হয়। আবারও যদি কেস চলে, আবারও যদি লম্বা বছরের পর বছর ওয়েট করতে হয় বিচার পাওয়ার জন্য,
তার থেকে পুলিশ সেই মুহূর্তে আফসার আলীর এনকাউন্টার করে যেটা করেছে তাতে সারা দেশ খুশি হয়েছে।